এই সরকার কি বুঝে না যে অধিদপ্তর কখন করা হয়, কেন করা হয়, একটা মন্ত্রণালয় কখন করা হয়? একটা অধিদপ্তরের কাজ হলো দীর্ঘমেয়াদী কাজ। অধিদপ্তর তো কোনোটা বাতিল হয় না। একটা কয়লা অধিদপ্তর ছিল, ওইটা মনে হয় এখন বাতিল হয়েছে, ছোটোখাটো দুই একটা অধিদপ্তর বাতিল হয়েছে। বাট অধিদপ্তর এমন একটা জিনিস যারা দীর্ঘমেয়াদী কাজ করবে। এটা তো কোনো দীর্ঘমেয়াদী কাজ না, এটা পুনর্বাসন। এটা তো অধিদপ্তর করার দরকার নেই। আপনি তালিকা করবেন, তালিকা অনুযায়ী সোশ্যাল ওয়েলফেয়ার যে মন্ত্রণালয় আছে সেখানে একজন খুবই মেধাবী বা যোগ্য একজন নিশ্চয়ই উপদেষ্টা আছেন, তার কথা আজকেও শুনছিলাম, উনি কথা বলছিলেন। তো তিনি এটা দেখতে পারেন। এবং সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং উপজেলা পর্যায় পর্যন্ত আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার আছে, যারা সারা বাংলাদেশে অনেকগুলো ভাতা নিয়ে ডিল করে। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, অমুক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, অনেক ভাতা নিয়ে ডিল করে। এই যে বাচ্চাদের যে স্কুলের নারী শিক্ষাকে অগ্রগামী করার জন্য তাদের যে টিউশন ফ্রি এবং সে কারণে তাদেরকে বৃত্তিও দেওয়া হয়। তো তারা এই কাজটা তো খুব সহজেই করতে পারো। তারা লক্ষ লক্ষ মানুষকে নিয়ে কাজ করে। তারা এই যে যতজন, যে নাম্বারটা আমাদের কাছে কমপ্লিট না, বাট যদি 867 জন হয় বা 1500 জন হয় অথবা 2000 জন হয়, যে নাম্বারটা পরে আবার কনফার্ম হবে, অথবা 10-20 হাজার যাই আহত আছে বা 3-4 হাজার, কে কখন কি নাম্বার বলে আমি আসলে মাঝে মাঝে আমি কনফিউজ হয়ে যাই। এবং এই নাম্বারটা আসলে খুব দ্রুত ঠিক করা উচিত। তাদের নাম্বারটা তাদের কাছে দিলে, ঠিকানা দিলে, ইন্ডিপেন্ডেন্ট এনজিও দিয়ে একটা রিসার্চ করে জেনে নিলে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এটা খুব ভালোভাবে করতে পারে। কেন করতে পারে না আমি বুঝি না। এবং এটা হলো ওই যে যেটা কামাল বললেন, এটা কি সদিচ্ছার অভাব, নাকি আন্তরিকতার অভাব, নাকি তাদের যোগ্যতার অভাব? তাদেরকে তো আমরা খুব মেধাবী মনে করি, তারা তাদের নিজ নিজ ক্ষেত্রে। আপনার কাছে কি মনে হয় কোনটার অভাব? সব কটার অভাব। তাদের সদিচ্ছ নেই, যোগ্যতা নেই, আন্তরিকতাও নেই, এবং তাদের সক্ষমতাও নেই। কেন এখন 6 মাস পরে এটা বলতে বাধ্য হচ্ছে। 1 মাস যখন সরকারের বয়স 1 মাস ছিল তখনও বলি নাই, সরকারের বয়স 3 মাস 90 দিন তখনও বলি নাই। বাট আজকে মনে হচ্ছে শুধুমাত্র ওই ঘটনায় আহতদের, নিহতদের ব্যাপারটা, এটা একদম কমপ্লিটলি টোটাল ফেইলিওর অফ এ গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট চলতেছে কিনা এটা নিয়ে প্রশ্ন উঠবে তখন। তো আপনার তিতুমির কলেজ এটা করতে থাকবে দিনের পর দিন, রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, আপনি কিছু বলবেন না। আপনার তো শিক্ষা উপদেষ্টা আছে, আপনার শিক্ষা ডিপার্টমেন্ট আছে, আপনার টিচাররা আছে, আপনার একটা ইউনিভার্সিটি আছে, যে ইউনিভার্সিটিতে তারা ছিলেন তার ভিসি সাহেব আসছেন। একটা ভিসিকে তো আবার ঢাকা ইউনিভার্সিটিতে হায়ার করে আনা হয়েছে, তো সেই ভিসি সাহেবে তো ইনভলভ হতে পারেন। আমার জাতীয় বিশ্ববিদ্যালয় আছে, সেখানেও তো আপনি নতুন ভিসি দিয়েছেন না? সো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, এবং এই 7টা কলেজের যে প্রিন্সিপাল আছেন বা সিনিয়র শিক্ষক যারা আছেন, এবং 7টা কলেজের আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন, দে ক্যান সিট ডাউন এবং তারা থ্রেড বেয়ার ডিসকাশন করে একটা আলোচনা করে একটা সমাধানে পৌঁছতে পারে। এই সমাধানে পৌঁছানোর জন্য কোনো রকেট সায়েন্স লাগে না। এবং এই বাংলাদেশে, পৃথিবীর অনেক দেশেই তো সমাধান হয়, এই বাংলাদেশে এইসব সমাধান আগেও হয়েছে এবং সমাধান করা সম্ভব হয়েছে। আপনি কলেজের কথা যখন বললেন তখন তো মনে করতে হয় যে একটা কলেজ ডিক্লেয়ার করে যায়, একটা আরেকটা কলেজে হামলা করলো, প্রত্যেকটা জিনিস খুলে নিয়ে গেল এবং ডিক্লেয়ার করছে তারা ফেসবুকে কি নাম্বার সানডে বাহিনী না কি টুইসডে বাহিনী, এরকম করে তারা একটা কলেজ ভেঙে আসলো। 2 ঘন্টা ধরে গেছে। হ্যাঁ, এবং যেতে তো 2 ঘন্টা লেগেছে, অনেক দূর, 10 কিলোমিটারের মতো বা 7-8 কিলোমিটারের মতো। এবং আপনি কোথাও তাদেরকে বাধা দিলেন না। হ্যাঁ, মাহবুব রহমান কলেজ পুরো তছনছ, ওরা এসে আবার এখানে তছনছ করলো। এই সব জিনিস কিন্তু বন্ধ করতে হবে। আপনার তাদের কাজ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা। এইসব হলে যে কোনো লোক যে কোনো সময় রাস্তায় নেমে যাবে এবং তারা মনে করবে যে এটাই বোধহয় গণতন্ত্র। এটা গণতন্ত্র না, এটা গণতন্ত্র না। জি, মাসুদ খান, আপনার কাছে জানতে চাইব যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা পরশুদিন গতকালই সচিবালয় বলেছিলেন যে এই বিক্ষোভগুলোর পেছনে অন্য কারো ইন্ধন আছে, যেটা সাংবাদিকদের তিনি খুঁজে বের করতে বলেছেন যে অন্য কারো ইন্ধন হচ্ছে, তিনি ইঙ্গিত করেছেন। অন্যদিকে সোমবারই প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সাথে মিলিত হয়েছে, কথা বলেছেন। সেখানে তিনি বলেছেন যে একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে যেরকম সতর্ক থাকার কথা সেই রকম সতর্ক থাকতে বলেছেন তিনি বলেছেন যে এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করতে সুযোগ দেওয়া হবে না, তিনি বলেছেন। দেখেন, এই যে অন্য কারো ইন্ধন আছে না, এটা হলো গিয়ে মনে করেন যুগে যুগে আমরা শুনে আসছি, যখন নাকি সুবিধা করতে না পারে অন্য কারো ইন্ধন আছে। ছোটোবেলায় আমরা এটা করতাম, যখন পরীক্ষা খারাপ করতাম তখন বলতাম কি প্রশ্ন কমন পড়ে নাই, স্যার যেগুলি পড়াইছে এর বাড়ির থেকে প্রশ্ন আসছে। তো ওনাদেরও এই সমস্ত ধরনের সাংবাদিকরা প্রশ্ন করে না, প্রশ্ন কমন না পড়লে যা হয় ওনারা তাই করে, এই তাই রেনারে আলাপ করে অন্য কারো ইন্ধন আছে। আচ্ছা ভাই, কার ইন্ধন আছে তাহলে ধরেন না কে? আপনি একটা সরকার চালাচ্ছেন, আপনার সরকারকে অস্থিতিশীল করার জন্য যদি কেউ ইন্ধন দেয় তাকে ধরেন। আপনি তো ধরতেছেন কে? যে আওয়ামী লীগের পক্ষে কে লিফলেট বিতরণ করে তারে ধরতে হবে, এবং তারে ধরতে না পারলে ওখানকে পুলিশকে আপনি সাসপেন্ড করতেছেন যে তুমি কেন ধরতে পারলা না। ভাই, আওয়ামী লীগ একটা বৈধ পলিটিক্যাল পার্টি,
আওয়ামী লীগকে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন? করেন নাই তো। তো সেই পলিটিক্যাল পার্টি তার রাজনৈতিক আদর্শের পক্ষে একটা লিফলেট বিতরণ করবে, অন্যটা কোথায়? কোন আইনে ধরে বলেন তো আপনি আমাকে? পুলিশ আইন মেনে চলে। আপনি আমাকে সিম্পলি বলেন ভাই, এটা আপনি, আমি খালি প্রশ্ন করেছি, এটা কোন আইনে আপনি ধরছেন তাকে? ওই শফিকুল আলমের আইন। শফিকুল আলম বলছে তাদেরকে কোনো করতে দেওয়া হবে না, ওনার বাপের দেশ থেকে এটা। লিফলেটে সন্ত্রাসী কথা লেখা ছিল। কে বলো সন্ত্রাসী কথা? ও দেখছে আগে, সে দেখছে আগে থেকে সন্ত্রাসী কথা লেখা থাকলে আপনি আইন অনুযায়ী তখন ব্যবস্থা নেবেন মামলা দিবেন। আগে লিফলেটটা দেখেন, আপনি পড়েন। লিফলেট দেখার আগেই তো আপনি কোন আইনে বলেন না। আপনি আমি খালি ওনাকে জিজ্ঞেস করি, উনি তো একজন সরকারি কর্মচারী, ওনাকে আমি প্রশ্ন করেছি, উনি বলুক কোন আইনে উনি বলে এটা। তাহলে আইন চেঞ্জ করেন, বলেন আমি আইন মানি না। তাহলে আমিও আইন মানবো না, আপনিও আইন মানেন, কেউ আইন মানি না আমরা। দেশ আইনবিহীন দেশ চলবে, অসুবিধাটা কি আছে? তখন তো আইন না থাকলে পুলিশেরও দরকার নাই, কোনো প্রবলেম নাই তো। আমার কথা হলো কি, আপনি যদি আইন রাখেন, আপনি যদি সংবিধান রাখেন, আপনাকে ওই আইন এবং সংবিধান মানতে হবে। আর আপনি যদি এত বড় একটা পোস্ট থেকে আপনি নিজে যদি আইন ভঙ্গ করেন, তাহলে অন্যরা ভঙ্গ করলে তাদের আটকাবেন কি হিসেবে? কোন নৈতিকতার জোরে আটকাবেন? আপনি পারবেন না তো। দেখেন, এই যে সিম্পল যেটা বললাম ভাই, বলেন আগে শুরুতেই বলেন, এটা পুরনো সমস্যা। এই যে ছাত্রদের প্রবলেমটা, এই প্রবলেমটা ক্রিয়েট করছিল কি বলেন তো? এটা শেখ হাসিনা ক্রিয়েট করা প্রবলেম। এটা শেখ হাসিনা ক্রিয়েট করা প্রবলেম। এই 7 কলেজ একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ছিল, ছিল না? ছিল। ওইখান থেকে বেরিয়ে আসলো কেন? শেখ হাসিনা বলছে বলে। তোর নাহিদ সাহেব ছিল ওই শিক্ষামন্ত্রী, আর আরিফিন স্যার ছিল ঢাকা ইউনিভার্সিটি ভিসি। এক অনুষ্ঠানে যে বলছে, আরিফিন স্যার বলছে আপনি নিতে পারবেন না। আমি যখন ইডেন কলেজে পড়তাম তখন আমরা তো ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ছিলাম, তো তখন তো সবই ছিল। তখন কি জাতীয় বিশ্ববিদ্যালয় ছিল? জাতীয় বিশ্ববিদ্যালয়কে ক্রিয়েট করা হয়েছে কেন? একটাই কারণ, যে স্নাতক পর্যায়ে, স্নাতক এবং তার উপরে পর্যায়ে যে সমস্ত কলেজগুলি পড়ায়, তাদের সমস্ত কিছু নথিপত্র এখানে থাকবে, এরা সার্টিফিকেট ইস্যু করবে, এখানে সব কিছু হবে। এই তো জিনিসটা, এই তো মূল কারণ ছিল। তো ওইখান থেকে আপনি এই ছাত্রকে বের করে আনলেন কেন? আনলেন তো আনলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সেটাকে অনার করলো না কেন? কয় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়, তারা তখনও আন্দোলন করছে। এতদিন আপনি সমস্যা জিয়ে রাখলেন কেন? জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তাদেরকে আবার পাঠান না করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 34 লাখ স্টুডেন্ট আছে, এদের এই 7 কলেজে 2 লাখ। তো 2 লাখ গেলে ওরা পারবে না? ওদেরকে দেন। এটা জন্য আলাদা ইউনিভার্সিটি করতে হবে কেন? আপনাকে উচ্চ বংশীয়, তারা সবাই নিম্ন বংশীয়। ওই খুলনার বিএম কলেজ বা মিশিগান এম কলেজ, এগুলো সব নিম্ন বংশীয়। আর আপনি তিতুমির কলেজ, ঢাকা কলেজ, ইডেন কলেজ উচ্চ বংশীয়। ভাই দেশ তো একটাই, সমস্যাটা কি? এই কথাগুলি যে বলবে, বলার মতো মেরুদণ্ড এই শিক্ষামন্ত্রী আছে নাকি এই সরকারের কারো আছে? এরা অবসর জীবন যাবত থেকে উঠে আসছে, এই ঝিমাইতে আসছে, এখনো ঝিমায়। তাকে তো বলতে হবে রে ভাই, যে আমি এটা কেন দেবো? এটা তো লজিক সিম্পল। তাদের পাঠাই যান আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, দেন পাঠাইয়া। পাঠান না কেন? আপনি তো পপুলার হওয়ার দরকার নেই, আপনি ইলেকশন করবেন নাকি রে ভাই? আপনি পপুলার যাচ্ছেন কেন? এগুলো সিম্পল সলিউশন। কিন্তু তো আপনি এটা করবেন না, তো ওরাও আছে ওখানে। কে আছে? ওই দিন আমার সঙ্গে দেখা একদিন মানে ছাত্র দলের সাধারণ সভাপতি ছিল, আর এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সচিব ছিল, মানে ও ছিল, ওই যে আরিফ নাকি যার নামক। ওদেরকে জিজ্ঞাসা করলাম যে এদের এই আন্দোলনটাকে আপনারা করতেছেন? ওই কি না। আমি কি আপনারা কি আন্দোলনের সঙ্গে আছেন? ওই কি না, আমরা এই আন্দোলনের সঙ্গে নাই। তাহলে ওরা কে আন্দোলন করতেছে? ওরা কারা? এই জন্য তো তৃতীয় পক্ষ খুঁজে বের করছে ওরা আন্দোলন। এটার মধ্যে তৃতীয়, তাহলে আজকে আপনি বিশ্ববিদ্যালয়ে বানান তিতুমির কলেজকে, কালকে ঢাকা কলেজ বলবে আমি কি তার চেয়ে পুরনো না? ঢাকা কলেজের ঐতিহ্য কি তার চেয়ে বেশি না? ইডেন যদি বলে আমরা মহিলাদের জন্য একটা বানান আপনি মহিলার জন্য। সারা দেশে তো যে কলেজ সারাদিন এই কাম করতে থাকেন। সারা দেশে একটা ফোন আছে, মনে হয় একটা ফোন নেব। হ্যালো হ্যালো, জি আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম, আমি আসিফ বলছিলাম। আচ্ছা, আমার 2টা প্রশ্ন একসাথে। আমি একটু মাসুদ কামাল